এই মুহূর্তে ব্যান্ডেজ না করলে তোমার ইনফেকশন হবে। কি করব আমি? তুমি তো অন্য জায়গায় টাচ করতে দিবা না। তুমি কি চাও আমি শাহনাজকে ডেকে তোমার বোকামির জন্য কৈফিয়ত দিই? শাহনাজ সম্ভবত গোসলে ঢুকে গেছে। বাকি রইল তোমার বোন। দুজনের মধ্যে সবার মেবি ব্লাড ফোবিয়া আছে। নিজের কাটা আঙ্গুলটা পর্যন্ত শাহনাজকে দিয়ে ব্যান্ডেজ করিয়েছে। বাট সুরাইয়াকে আমি ডাকতে পারবো না, সরি। তুমি চাইলে অপেক্ষা করতে পারো, কিন্তু এতে তোমারই ক্ষতি। যতক্ষণ বাতাস লাগবে ততক্ষণই ক্ষতটা জ্বলতে থাকবে। কি করব আমি? আমাকে ব্যান্ডেজ করতে দিবে নাকি ওভাবেই ব্যথা নিয়ে কাঁদতে থাকবে? মাহাতিমের সোজাসাপটা উত্তর শুনে চোখ খুলে মুখ ফিরিয়ে তাকায় মেহনুর। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে আছে ওর। মাহাতিম সেদিকে দৃষ্টি দিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলো, আমাকে দেখে ওরকম রিয়াকশন দেওয়ার প্রয়োজন ছিল না। আমি নিশ্চয় তোমাদের বাড়িতে অতিথি হয়ে নোংরামি করতাম না, কিন্তু তুমি আজ যা করলে এতে নিজেরই ক্ষতি করলে। এখন বলো আমার কি করা উচিত? ব্যান্ডেজ করে দিব নাকি করানোর জন্য মানুষ ডাকবো? মাহাতিমের কথা শুনে মেহনুর আবার চোখ বন্ধ করলো। জোরে একটা নিঃশ্বাস নিয়ে সেটা ধীরে ধীরে ছেড়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে শক্ত কণ্ঠে বলো, রাতে যেহেতু সব কাহিনী ঘটিয়ে ফেলেছেন, সেখানে এখন ঢং করা মানে কি? আপনি তো আমার কোনো কিছু দেখা বাদ রাখেনি। এখন তাহলে বুঝলো কি তামাশা করছেন কি জন্য? মাহাতিম ওর কথার ধরন শুনে সরু চোখে তাকালো। মেহনুর স্টাইলের শক্ত ভঙ্গিতে জবাব দিল, ও তাই? তাহলে ইনডাইরেক্টলি আমাকে অনুমতি দেওয়া হচ্ছে। মাহাতিম প্রশ্ন ছুড়ে আর পাল্টা উত্তরের জন্য অপেক্ষা করল না। ব্যান্ডেজ নিয়ে খুব সাবধানে ক্ষতের মুখে কাপড় চাপা দিতে লাগলো। নিজের চোখ ও মনকে শক্ত রাখার জন্য কঠোর ব্যবস্থা ধারণ করলো। কাজ শেষে ফ্লোরে পা রেখে মেহনুরের কোলে তুলে নিল। আশেপাশে সব দিক চেক দিয়ে দ্রুত মেহনুরের রুমের দিকে পা চালাতে লাগলো মাহাতিম। ওকে রুমে এনে ওর বিছানা আস্তে করে শুয়ে দিল। যাওয়ার সময় পা ঘুরিয়ে চলে যেতে হঠাৎ পা থমকে মাথা ঘুরিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলল, কাল রাতে কিছুই হয়নি, হলে নিজে টের পেতে। আমি শুধু চেক করতে এসেছিলাম জ্বরের টেম্পারেচার কেমন, দ্যাটস ইট। এর বেশি আমি কিছুই করিনি। আশা করব মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হবে। আর ব্লাউজ যেভাবে বড় বড়, আমি কেন? শাহনাজও তোমার পেট দেখতে পাবে না। আমি এই ক্ষতটা ছাড়া আর কিছুই দেখিনি। ট্রাই টু লেটস ইয়োর ইগো, ইট ডাজেন্ট ম্যাচ ফর ইয়োর অ্যাডস। মাহাতিম যেভাবে ঠান্ডা মেজাজে রুম এসেছিল সেভাবে রুম থেকে বেরিয়ে গেল। শুধু মেহনুরের দৃষ্টি যেন শূন্য দরজার দিকে স্থির হয়ে রইল। কিছুক্ষণ পর জানালার বাইরে দৃষ্টি দিয়ে নীলাভ আকাশে তেজপূর্ণ সূর্যটা দেখতে লাগলো মেহনুর। এই লোকটার মতো এত অসভ্য জাতের পুরুষ মেহনুর আর দেখেনি। নিজের অভদ্রের মতো রুমে ঢুকে অনুমতি না নিয়ে জ্বর দেখতে আসে, আবার সভ্যশিষ্ট মতো নিজেকে বেটার পার্সোনালিটি জেন্টালম্যান বলে দাবি করে। কেমন বদমাশ ধরনের লোক হলে এমন দুমুখো কথা বলে? ভবিষ্যতে কেউ দুমুখো মানুষের কথা তুললে এটার জন্য মাহাতিম আনসারি যেন জ্বলন্ত প্রমাণ হবে। রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচল মাহাতিম, কিন্তু হাত দুটো পরিষ্কার করা দরকার। কলপারে এখন মেয়েরা আছে, সেখানে গিয়ে যদি হাত ধুতে চায় সবাই মেহনুরের ব্যাপারটার সাথে কানেক্ট করে দিবে। রিস্ক নেওয়ার মানে হয় না। রক্ত শুকিয়ে গেছে এখন, আর ভেজা ভাব নেই হাতে। মাহাতিম বিছানার উপর থেকে ফোন নিয়ে সৌভিককে কল দেয়। কিছুটা শক্ত ভঙ্গিতে তীব্র উৎকণ্ঠায় বলে ওঠে, তুই কোথায় আছিস? বাজারে না বাহিরে? সৌভিক পেয়ারা এক কামড় দিতে যেও থেমে গেল। কিছুটা কৌতূহল হয়ে সন্দেহজনক কণ্ঠে বলল, তোর গলার টোন এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? মাহাতিম খানিকটা উদ্বিগ্ন হয়ে গেলেও নিজেকে যথাযথভাবে সংযত করে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ভয়েস টোন কি তোর গানের মতো লাগে? এটা কেমন প্রশ্ন সৌভিক? তুই কি এখন ক্ল্যারিফিকেশন চাবি না? আনসার ফটাফট দিবি। সৌভিক কিছুটা ভ্যাকাচাকা খেয়ে গেল, তবু শান্ত ভঙ্গিতে জবাব
দিল, দোস্ত বাড়ির পিছনে আছি পেয়ারা গাছের নিচে, খাবি একটা? নিয়ে আসি। লবণ মরিচ দিয়ে হেভি টেস্ট লাগছে, পুরাই টাটকা ফিলিংস। মাহাতিমোর কথা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে চেঁচিয়ে বলল, ফিলিংসের বাচ্চা, তোর ফিলিংস তুই তুই করতে জাস্ট 2 মিনিটের ব্যাপার। আজেরা পেঁচাল না পেরে আমার জন্য 1 মগ পানি নিয়ে আয়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। সৌভিক প্রথমের কথা মানে বুঝল না, পরক্ষণে কী যেন ভেবে দুপাটি দাঁত বের করে হাসি দিয়ে বলল, পেট মোচড় মারছে বলেই মারবা মিয়া? বুঝছি, তো মেয়েরা গোসল করতে গেছে দেখে চিপা জায়গায় কাজ সারতে চাইছ। থাক ফিকার নট, আমি এক্কেবারে 2 মগের ব্যবস্থা করে কলাপাতা আনতেছি। মাহতিম রেগে মেগে বারুদ হয়ে কিছু অশ্রাব্য ভাষা উচ্চারণ করতে অমনি সিয়ামের কণ্ঠস্বর শুনতে পেল। ফোনটা সম্ভবত লাউড স্পিকারে ছিল, তাই সিয়ামও প্রশ্ন ছুড়ে বলল, কলাপাতা দিয়ে কাজ করতে পারবি? সমস্যা হবে না? মাহতিম আর ধৈর্য রাখতে পারল না, এক ধমক দিয়ে দুটোকে গালিগালাজ করতে সৌভিক হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা থাম ভাই, পানি আনতেছি, চিন্তা করিস না, আনতেছি। তুই নিচে আয়, আমি নিধিকে নিয়ে পানি আনতে পাঠাইতেছি। সৌভিক কথা শেষ হতেই টুপ টুপ শব্দ হতে লাগলো। কান থেকে ফোন নামিয়ে দেখলো মাহতিম ফোন কেটে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মাহতিম চলে আসতেই সবার দৃষ্টি ওর হাতের দিকে আটকে যায়। 2 হাত লাল বর্ণে রাঙা এবং ডার্ক ব্লু রঙের টি শার্টটা মেখে আছে, লালচে হয়ে শুকিয়ে আছে। নিধি বিস্ময়সূচক চক্ষু তারা বিশাল বড় করে মগে হাতে প্রশ্ন করল, ভাই তোমার হাতে এগুলো কি, ব্লাড নাকি? মাহতিম এক পলক নিধির দিকে তাকিয়ে হাতে পানি ঢালার জন্য ইশারা করে। নিধি সদ্বিরত ভেবে পেলেও আহম্মকের মতো তাকিয়ে থাকে। মগের পানিতে 2 হাত ধুয়ে নিধির ওড়না টেনে হাত মুছতে মাহতিম স্বাভাবিক কণ্ঠে বলে, কাহিনীর ব্যাপারে এখন প্রশ্ন করতে আসবি না, পরে জিজ্ঞেস করিস। এখন কথা বলতে ইচ্ছে করছে না, মা আসলে বলবি কাল। ভোরের দিকে চলে যাচ্ছি। কথা শেষ হতে পা ঘুরিয়ে চলে যায় মাহতিম। একটু পিছু ফিরে 3টা কৌতূহল দৃষ্টির জন্য দাঁড়ালো না। নিধি খালি মগটা নিয়ে দাঁড়িয়ে থাকতে অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ঘাপলাটা আছে সৌভিক ভাই, মাহতিম ভাইয়ার ব্যাপারে বিরাট ঘাপলা আছে। মাহতিমের যাওয়ার পানে দৃষ্টি রেখে সিয়াম কৌতূহল গলায় বলে উঠল, হাতে রক্তগুলো সোজা মনে হলো না, তোয়েবের খবর দেওয়া লাগবো ওই রক্ত? সিয়ামের কথায় দাড়ি বসিয়ে এবার সৌভিক বলে উঠল, হাতে রক্ত লাগছে ভালো কথা, টি শার্ট কীভাবে লাগলো? আপাতত আর কাউকে এ ব্যাপারে বলিস না তোয়ব, আসলে শুধু তোয়বকে কথাটা বলিস, প্রীতিও ফারিনকে এ ব্যাপারে ভুলেও বলিস না। বিকেলের সময়টা ঠান্ডা মুহূর্তে ধারণ করেছে প্রকৃতি। সূর্য এখন তেজ ছাড়িয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাখিরা এখন মুক্ত আকাশে উদাস ভঙ্গিতে উড়ে বেড়াচ্ছে। গ্রামের বাতাসে যেন দেহ মন জুড়িয়ে যাচ্ছে, মনকে করে দিচ্ছে প্রশান্তি মনা। গ্রামের সতেজ ভূমি গন্ধে মানব গ্লানি দূর করে যাচ্ছে। সেই সঙ্গে বাতাসের শো শো ধ্বনিতে চারপাশ সমন্বহন হয়ে উঠছে। মেহেরুন সারাটা দুপুর পেরিয়ে বিকালে এসে কিছুটা আরামবোধ করছে। কোমরের যন্ত্রণাটা অনেকখানি কমে গেছে। বাড়িতে সবাই জেনে গেছে মেহেনুরের কোমর কাটার ঘটনা, কিন্তু তাও সবাই জেনেছে মিথ্যা বানোয়াট কথাটা। শানাজ এসে যখন ব্যান্ডেজ দেখে চিৎকার করে উঠল, তখন বাড়ি সব কাঠা মানুষ এসে চিৎকারের কারণ জানতে চাইল। মেহনুর তখন সবার কাছে মাহতিমের ঘটনা কোনোভাবেই বলতে পারল না। ওই অভদ্র লোকটা অসভ্যতার কথা বলতে গিয়ে বিবেক বাঁধল ওর। জীবনে প্রথমবারের মতো মেহনুর মিথ্যে হিসেবে বলল, রান্নাঘরে যে দরজা আছে সেই দরজায় সিটকেনি দিয়ে ভুলবশত কেটে গেছে। এরপর থেকে বিছানায় শুয়ে আছে মেহনুর। গোসল করতে পারেনি দেখে কলপার থেকে হাত মুখ ধোয়ার জন্য সাহস করে বিছানা থেকে উঠেছে। ফ্লোরে 2 পা রেখে দাঁড়াতে গেলেই হঠাৎ ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠে ওর। চোখ কুঁচকে সাথে সাথে বিছানায় বসে পড়া মেহনুর। একা ওঠার সাহস না পেয়ে সাবাকে ডাক দিলে ততক্ষণ সাবা এসে নিচে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে নেমে আঙিনার কাছে আসতেই সুমাইয়া মা শেফালি হঠাৎ কটাক্ষ করে বলল, তুই নুলা হইছিস, সাবারের ছাড়া হাঁটতে পারস না? শেফালি গ্রামের নিচু ঘর থেকে এসেছে এবং
এবারই মেজ বউ হওয়ার মতো সৌভাগ্য পেয়েছে। মেহেনুরের মেজ চাচার সাথে প্রেম নামে নানা ছলচাতুরি করে বিয়ে করেছেন, কিন্তু শেফালি নিতান্ত হিংসুটে, অহংকারী, লোভী এবং তিতিক্ষিত মেজাজের মহিলা। বাড়ির 3 বউয়ের মধ্যে যদি সবচেয়ে খারাপ বউয়ের কথা কেউ জিজ্ঞেস করে, তাহলে মানুষ দেদারসে শেফালির দিকে আঙুল তাক করে দেখিয়ে দেবে। শেফালি কিছুক্ষণ যাবৎ দূর সম্পর্কে আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। আজ দুপুরের দিকে ঠিক তখন খানেক আগে মোল্লাবাড়িতে ফিরেছেন। এসেই তিনি মারজানকে দেখে খুশিতে গদগদ হয়ে ওঠেন। খুশির কারণ এটাই, মারজা বিরাট পয়সাওয়ালা মানুষ। এমন পরিবার নিজের মেয়েটাকে যদি ইনিয়ে বিনিয়ে গুছিয়ে দিতে পারেন, তাহলে মেয়ে যে রানীর মতো পায়ের উপর পা তুলে থাকবে এটা কোনো সন্দেহ নেই। বরঞ্চ নিজেও এত ভালো সুবিধা ভোগ করতে পারবেন। মেহেনুরকে তিনি দু চোখে সহ্য করতে পারে না। আড়ালে থাকলেও চটাস চটাস করে থাপ্পড় মারতেও পিছপা হয় না। আজ মেহনুরের প্রতি বিশেষ যত্ন দেখে তিনি রাগ সামলাতে পারলেন না। আঙিনার একপাশে শুকনো মরিচের ডালা রেখে ওর সামনে এসে দাঁড়ালো। বিরক্ত মুখে কপাল কুঁচকে বলল, তুই যে লুলা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে না? বাড়িতে অতিথি দেখে ঢং মারাইতেছিস, পোলাগুলোর সামনে খাতির চাচ্ছিস, চড়িয়ে গাল ফাটিয়ে দেব বজ্জাত সেরি। যা, একলা যাবি? ওই সাবা, ওরে ছাড়। মেহনুর বিষণ্ণ মুখে সাবার দিকে তাকালো। মুখের অবস্থা এমন যে কোনো মুহূর্তে কেঁদে দিবে ও। মেজমার কোনো কথা সহ্য করতে পারে না মেহনুর। আজ পর্যন্ত বাড়িতে একটা মানুষও ওকে ছোট করে কথা বলেনি, কিন্তু মেজমা একদিনও তাচ্ছিল্য করে খোঁটা দিতে ভুলেনি। ওরা 4 বোনই শেফালিকে বাঘের মতো ভয় পায়। শেফালি সবার সামনে ভালো আচরণ করলো, আড়ালে যেভাবে মারেন সেই খবর আজ 4 বোনের ভয়ের কারণ ফাঁস করেনি। সাবা ভীতশঙ্কিত চোখে মাথা নিচু করে ফেলল। মেহনুর নিজে সাবার হাতটা ছড়িয়ে দেয়। সাবা যদি ওর কারণে মার খায়, সেটা সহ্য করতে পারবেন না মেহনুর। ছোট্ট একটা ঢোক গিলে সবার উদ্দেশ্যে বলো, সাবা বুবু তুমি যাও, আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি শুধু হাত মুখ ধুয়েই চলে আসব। মন খারাপ করে সাবার প্রশ্ন করলো, এটা পারবি? ব্যথা করবে না? এমন কথা শুনে শেফালি বজ্রকণ্ঠের মতো চেঁচিয়ে উঠল, পারবে না কেন? এই ছেড়ে কি আঙুল চোষা বাবু? সাবা তুই যাবি? যাবি তুই? শেফালি উত্তেজিত কণ্ঠে ভয়ে কাচুমাচু হয়ে চলে গেল। সাবা মেহনুর নতমুখে কোমরে হাত চেপে ধীরে ধীরে পা ফেলে এগুতে থাকলো। শেফালির ওর পথ আটকে দাঁড়ায়। কোমর থেকে হাত সরিয়ে শাড়ি উঠিয়ে সাদা ব্যান্ডেজটা দেখেন। এদিকে মাহতিম ও নীতির কথা বলতে বলতে বারান্দায় দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন নিচের দিকে নজর পড়লেই প্রথমে নীতির দৃষ্টি যেই দিকে স্থির হলো, মাহতিম ট্রাউজারের 2 পকেটে হাত গুটিয়ে গম্ভীর মুখে হাঁটছিল। কিন্তু পাশে আর নীতি দেখতে না পেয়ে মুখ ঘুরিয়ে পিছনে তাকালো। নীতি বারান্দায় থেকে কেমন থমকানো দৃষ্টিতে কিছু একটা দেখছিল। মাহতিম কৌতূহলে মনে ওই দৃষ্টি ধরে নিচে তাকাতে মেহনুর এবং শেফালি কীর্তিকাণ্ড স্পষ্ট দেখতে পেল। কৌতূহলটা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল, মাহতিম কপাল কুঁচিয়ে বারান্দায় রেলিংয়ের কাছে দূরত্ব গিয়ে গেল। ট্রাউজারের 2 পকেটে থেকে হাত বের করে রেলিংয়ের ওপর রাখলো। শেফালি কোমরটা দেখতে হঠাৎ ব্যান্ডেজের ওপর 2 আঙুলে এত জোরে টোকা মারলে মেহনুর চোখ খিঁচুনি মেরে অস্ফুট শব্দে মাথা নিচু করে ফেলল। দোতলা থেকে এমন দৃশ্য দেখে নীতি এবং মাহতিম চরম মাত্রা অবাক হয়ে গেল। নীতি আশ্চর্য কণ্ঠে চমকিত চাউনিতে বলে, ওকে কিভাবে ব্যথা দিল ভাইয়া? কি খারাপ ও এমনিই হাঁটছে? বাক্যটা শেষ হওয়ার আগেই মাহতিম এক হুঙ্কার দিয়ে উঠল। দোতলা থেকে গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, আপনি ওর সাথে এটা কি করলেন? ওকে ব্যথা দিলেন কেন? কি হলো? এই, আপনার কিছু জিজ্ঞেস করছি না? ও ব্যান্ডেজের ওপর ব্যথা দিলেন কেন? মাহতিমের চেঁচানো গলা শুনে শেফালি যখন উপরে তাকালো, আতঙ্কিত হয়ে গেল তিনি। মাহতিম গর্জে উঠেছেন যেন এখনই সব লণ্ডভণ্ড করে তাণ্ডব করে দিবেও। শেফালি অনবরত ঢোক গিলতে থাকলেও বারবার রান্নাঘরের দিকে তাকাতে লাগলো। সুজলা আর মাহমুদা সব শুনল কিনা আল্লাহই জানে। মাহতিম ততক্ষণে ধূপাধূপ
নিচে এসে দাঁড়িয়েছে। নীতি এক দৌড়ে ভাইয়ার পাশে এসে পৌঁছে এক এক করে সবাই যে যার রুমে থেকে ঘটনাস্থলে এসে জড়ো হতে থাকে। শাহনাজের সাথে সুজলা মাহমুদা এসে হাজির হলো। সবাই যখন প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে মাহতিম এবং শেফালির দিকে তাকিয়ে আছে, তখন হঠাৎ করে নীরবতা ছিন্ন করে মাজরা এসে প্রশ্ন করল, মাহতিম, তুই চেঁচালে কেন? তুই মেজ ভাবির সাথে জোরে গলায় কথা বলছিস? মাহতিম, তোকে কি বলছি শুনছিস না? মায়ের চেঁচামেচি শুনে বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস নেয় মাহতিম। চোখের দৃষ্টি ভয়াবহ, মুখের অবস্থা কঠোর। এমনভাবে নিঃশ্বাস নিল যেন হিংস্রভাবে হামলে পড়ার জন্য পূর্ব প্রস্তুতি সারল। মার্জা উত্তর না পেয়ে এবার মেহনুরের দিকে তাকালো। এতক্ষণে মেহরুন সিক্ত চোখে নতমুখে দাঁড়িয়েছিল। এরই মধ্যে মার্জাকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহতিম আরেক দফা চেঁচিয়ে উঠল, আপনাকে আমি কি বলছি শোনেননি? ওর ব্যান্ডেজে ব্যথা দিলেন কেন? কোন সাহসে এই কাজটা করলেন? আপনার মেয়ের আঙ্গুল কেটে যদি মোচড়ে দেই তখন কেমন লাগবে? শেফালি একবার মাহতিমের ক্ষুদ্র দৃষ্টিতে তাকালেও আরেকবার সুজলা এবং মাহমুদার দিকে ভয়ক্ত চোখে তাকালো, কিন্তু পরিস্থিতি কোনোভাবেই ঠান্ডা অবস্থায় ফিরে আসলো না। শাহনাজ ব্যাপারটা সামলানোর জন্য নিজের মা সুজলা কানে গিয়ে ঘটনাটা বলল। সুজলা সবটা শুনে কথা বলায় যেন ভুলে গেছে। তিনি শাহনাজের দিকে চোয়ালা ঝুলিয়ে তাকালেন। শাহনাজ অসহায় ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এবার সুজলা দৃষ্টি ফিরে শেফালির দিকে রাগান্বিত চাউনিতে তাকালেন। শাহনাজকে ইশারা করে মেহনুরকে হাত মুখ ধোয়াতে নিয়ে যেতে বলেন। এরপর মাহতিমের পাশে এসে শেফালির সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, তুই মেহনুরকে মেরেছিস? প্রশ্ন শুনেই তোতলাতে থাকে শেফালি। নিজেকে সত্য প্রমাণ করার জন্য বিধা চালাতে গিয়ে সুজলা ওকে বলিষ্ঠ ভঙ্গিতে থামিয়ে বলে, চুপ কর, আর কোনো মিথ্যা কথা বলতে যাবি না। তুই সাবাকে তাড়িয়ে দিয়েছিস এ কথা অস্বীকার করবি না। আজ আব্বা আসুক, তুই যে কত বড় পাপ করেছিস আব্বা আজকে বিচার করুক। আমি তোকে বাঁচাবো না মাহমুদা। তুই যদি ওকে বাঁচাতে আসিস তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তোর মেয়ের সাথে এমন ব্যবহার শুনে আমার গায়ের চামড়া জ্বলে যাচ্ছে। এবারই সবাই জানে আমি মেহনুরের নিজের মেয়ের তুলনায় বেশি আদর করি, অথচ তুই আজকে কি অঘটন না ঘটিয়েছিস খেয়াল আছে? তোর কোনো খেয়ালই নেই। আজ আব্বা আসুক, খালি আজকে তোর বিচার হোক। সুজলা হামেশার মতোই ন্যায়পরায়ণ এবং নীতিনিষ্ঠ মহিলা। কোনো অন্যায় যেমন সহ্য করে না, তেমনি কেউ অপরাধ করলে খুব সহজে মাফ করেন না। তিনি মেহনুরকে সবচেয়ে বেশি আদর করেন, এটা মেহনুরের মা মাহমুদাও ভালো করে জানে। এদিকে শেফালি কোনোভাবেই আজ পার পাবে না, এটা সবাই ভালো মতোই বুঝে গেছে। হান্নান শেখকে ডাকার জন্য খবর পাঠালে তিনি বলে দেন রাতে একটু দেরি করে ফিরবেন। পাশের গ্রামে বিরাট গণ্ডগোল লেগেছে, সেটা দেখার জন্যই নালিশ বসেছেন। সুজলা আঁটি গেড়ে উঠানে চৌকিতে বসে আছে। যে পর্যন্ত শেফালির বিচার না হবে সে পর্যন্ত বাড়ির ভিতরে পা দেবেন না তিনি। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হওয়াটা অশুভ হলেও আজ সকালে সুজলাকে ঘিরে দাঁড়িয়ে বা বসে আছে মাজরা আর মাহমুদা। সুজলার পাশে চৌকিতে উঠে বসে আছে। আজ এ ঘটনার জেরে বাড়িতে কেমন এলাহি কাণ্ড ঘটবে কে জানে। নীতি, প্রীতি, শামিক, সাবির ও মাহদি তীব্র উৎকণ্ঠায় আঙিনা চৌকিতে বসে আছে। নীতিবাদী চারজন ভীষণভাবে আটকানোর জন্য মোবাইল লুডো গেম খেলছে। সবিক, তোয়েব এবং সিয়াম রুদ্ধমুখে বেতের চেয়ারে গোল করে বসে আছে। সবার মধ্যেই থমথমে অবস্থা বিরাজ করছে। নীতি ওদের লুডো খেলা দেখতে হঠাৎ ওর নিজের ফোনটা ভাইব্রেট হয়ে ওঠে। চমকে গিয়ে মোবাইলের দিকে তাকাতেই মাহতুমের মেসেজ দেখে। মেসেজে লেখা দেখে নীতি এবার সত্যি সত্যি ঘাবড়ে যায়। রাস্তা ক্লিয়ার, ক্যান আই গো? তাড়াতাড়ি চেক কর।